আজকে আমরা সমাধান করব টেস্ট পেপারের ফিজিক্স মডেল 3 নম্বর SC 21 পেজ। তো শুরু করা যাক। আগের পৃষ্ঠায় কয়েকটা প্রশ্ন তোমরা বলেছো, যেটা হয়নি সেটা আমি এই ভিডিও ক্লাসে লাস্টে করিয়ে দেবো। সেটা হচ্ছে 8 অথবা, আর MCQ 12 নম্বর, 7 নম্বর আর 1 নম্বর, এই তিনটে দেখিয়ে দিতে হবে। ওটা লাস্টে আমি দেখাচ্ছি। তো তার আগে এই পেজটাকে কমপ্লিট করি, তারপর আমরা পরের পেজে চলে যাব। প্রথম 1 নম্বর প্রশ্ন দিয়েছে গ্রুপ বি সেকশন 2। গ্রুপ বি সেকশন 2 এর 1 নম্বর প্রশ্ন ই দেওয়া আছে। তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বলে দিয়েছে 3I প্লাস 2J প্লাস K। টেস্ট পেপারের পেজগুলো খুবই খারাপ, খুলে যায় শুধু চাই। 3I প্লাস 2J প্লাস K ভোল্ট পার মিটার। ফ্লাক্স ক্যালকুলেট করতে হবে। XY তলে 50 বর্গমিটার ক্ষেত্রফল আছে, তাহলে এসটা হবে XY তল বলেছে। XY তল মানে হচ্ছে K ক্যাপ। XY তল মানে K ক্যাপ দিতে হবে। এটা যদি x হয়, এটা y হয়, তাহলে XY তল এটা, তার লম্ব দিকের একক ভেক্টর এটা, তাহলে এদিকে হচ্ছে K ক্যাপ। তাহলে ফ্লাক্স কত হলো 5 + T ডট S, K আছে 1, তাহলে হলো 50 ভোল্ট ইনটু মিটার, বা 50 নিউটন মিটার স্কয়ার কুলম্ব ইনভার্স। দুটো একক লিখলেই হবে, ভোল্ট ইনটু মিটার বা নিউটন মিটার স্কয়ার কুলম্ব ইনভার্স। 2 নম্বর প্রশ্ন দিয়েছে একটি তারকে টেনে লম্বা করলে রোধাঙ্ক বাড়বে, কমবে না একই থাকবে? রোধাঙ্ক উপাদানের উপর নির্ভর করে। টেনে লম্বা করলে রোধাঙ্কের কোনো পরিবর্তন হবে না। ব্যাখ্যা করো। বোঝা গেল কি বললাম? রোধাঙ্ক নির্ভর করে উপাদানের উপর এবং উষ্ণতার উপর। যেহেতু এটাকে আমরা টেনে লম্বা করছি, তার দৈর্ঘ্য পরিবর্তন হবে, ক্ষেত্রফল পরিবর্তন হবে, রোধ পরিবর্তন হবে, কিন্তু উপাদানটা একই থাকছে, তাই রোধাঙ্কের কোনো পরিবর্তন হবে না। তাহলে 2 এর সঠিক উত্তর লিখে দিই আমি, রোধাঙ্ক একই থাকবে। তাহলে কারণটা কি হলো? এখানে দৈর্ঘ্যের পরিবর্তন হলে উপাদানের কোনো পরিবর্তন হচ্ছে না, তাই রোধাঙ্কের মান উপাদান আর উষ্ণতা পাল্টালে রোধাঙ্ক পাল্টায়, সেই কারণে এখানে পরিবর্তন হবে না। আচ্ছা, কোষের তড়িৎচালক বল নির্ণয়ের ক্ষেত্রে ভোল্টমিটার অপেক্ষা পোটেনশিওমিটারকে অগ্রাধিকার কেন? এটা অনেকবার আলোচনা করেছি, প্রশ্নটা আর বললাম না। 3 নম্বর প্রশ্ন, একটি তামার তারের দৈর্ঘ্য L, তারটিকে বৃত্তাকার কুণ্ডলীতে বাকি I প্রবাহ মাত্রা চালনা করা হলো, কুণ্ডলীর চৌম্বক ভ্রামক কত? দৈর্ঘ্য বলেছে L, তাহলে L সমান হবে 2πr। L সমান এখানে হবে হচ্ছে 2πr। L সমান হবে হচ্ছে 2πr। কেন? L দৈর্ঘ্যকে বাকি বৃত্তাকার কুণ্ডলীর আকার দেওয়া হয়েছে, তাহলে আর কত চলে এলো? ব্যাসার্ধ চলে এলো L/2π। আর প্রবাহ মাত্রা বলেছে I, তাহলে কি বার করতে হবে? চৌম্বক ভ্রামক। চৌম্বক ভ্রামক অতএব চৌম্বক ভ্রামক PM সমান I × A মানে πr²। I থাকলো পাই, r² করলে হচ্ছে L²/4π², তাহলে হলো I L²/4π। তাহলে চুম্বক ভ্রামক হলো I L²/4π। পরিষ্কার আসছে ছবিটা? নেক্সট কি বলেছে? গ্যালভানোমিটারের তড়িৎ সুবিদিতা এবং প্রবাহ সুবিদিতা বলতে কি বোঝো? এটা আমরা আগের দিন বলে দিয়েছি। θ/I dθ 3 অথবা
প্রবাহ সুবিদিতা ডি থিটা ডিআই আর বিভব সুবিদিতা ডি থিটা ডিভি। প্রবাহের পরিবর্তনের সাথে বিক্ষেপ কোণের যে পরিবর্তনের হার সেটাকেই বলা হচ্ছে প্রবাহ সুবিদিতা, আর বিভবের পরিবর্তনের সাথে গ্যালভানোমিটারের কাঁটার বিক্ষেপ কোণের যে পরিবর্তনের হার সেটাকে বলা হচ্ছে বিভব সুবিদিতা। তো এইটা ভ্যালুটা কত হয়? এটা ভ্যালুটা হচ্ছে BNA/C আর এটার ভ্যালু হয় BNA/CR। ঠিক আছে, প্রবাহ সুবিদিতা তাহলে কি হলো? প্রবাহের, ক্যামেরাটা নিচে করতে হবে, প্রবাহ মাত্রার একক পরিবর্তনের জন্য বিক্ষেপ কোণের যে পরিবর্তন হয় তাকে বলে প্রবাহ সুবিদিতা, রেডিয়ান পার অ্যাম্পিয়ার। আর বিভব সুবিদিতা হচ্ছে বিভবের একক পরিবর্তনের জন্য বা বিভবের সাপেক্ষে বিক্ষেপ কোণের যে পরিবর্তনের হার সেটা হচ্ছে বিভব সুবিদিতা। তো এই সূত্র দুটো তোমাদের এই দিয়ে একটা অঙ্ক করিয়ে দিয়েছে আগের দিন ভিডিও ক্লাসে, যেটা SC12 ছিল। তো এই হলো প্রবাহ সুবিদিতা। তোমরা সাঁতরা পাবলিকেশনের বইতে ডেফিনেশনগুলো দেওয়ার পড়ে নেওয়ার চেষ্টা করবে, ছায়া প্রকাশনীতে খুব একটা ভালো নেই। এরপর আমরা নেক্সট প্রশ্নে যাব। কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4 বলেছে এফ ফোকাস দৈর্ঘ্যের একটি উত্তল লেন্সের পর্দা থেকে উপর m গুণ বিবর্ধিত প্রতিবিম্ব তৈরি করতে পারে। বস্তুর দূরত্ব দেওয়া আছে, ফোকাস দৈর্ঘ্য বার করতে হবে 4 একটা। এই হলো উত্তল লেন্স, ফোকাস দৈর্ঘ্য একটি বস্তুর m গুণ বিবর্ধিত, তাহলে v এখানে যদি অবজেক্ট রাখি এখানে ইমেজ হবে, এটা হলো u, এটা v, এটা পজিটিভ, এটা নেগেটিভ। তাহলে v/u টা বলেছে m, v/u টা বলেছে m, তাহলে বলেছে বস্তু থেকে পর্দার দূরত্ব, বস্তু থেকে পর্দার দূরত্ব x। তাহলে এটা বস্তু, এটা পর্দা, এখানে পর্দা আছে, পর্দায় প্রতিবিম্ব গঠিত হয়। তাহলে u প্লাস v প্লাস u সমান x। তাহলে v টাকে আমরা বসাতে পারি mu প্লাস u সমান x। তাহলে u টা চলে এলো x বাই 1 প্লাস m। এখন আমরা কি জানি 1 বাই v মাইনাস 1 বাই u ইকুয়ালস টু 1 বাই f। এখান থেকে f টা বার করতে হবে। তাহলে v টা বসলো আমাদের পজিটিভ মানে mu, এটা প্লাস হয়ে যাবে, u টা নেগেটিভ আছে বলে 1 বাই u, u এর মানটা শেষে বসাবো 1 বাই f। তাহলে এখান থেকে u টা কমন, তাহলে mu টা লসাগু হলো 1 প্লাস m সমান 1 বাই f। তাহলে f কত চলে আসছে mu বাই 1 প্লাস m। এখানে u এর মানটা বসিয়ে দিলে আমাদের উত্তর চলে আসবে mx বাই 1 প্লাস m হোল স্কয়ার। এটাই প্রমাণ করতে দিয়েছে, প্রমাণটা আমরা করে ফেলেছি, তোমরা দেখে নেবে ঠিক করে। এটাই আমাদের প্রমাণ করতে দেওয়া ছিল। অথবা বলেছে, অথবা একটা অঙ্ক এখানেই করে দিই। চন্দ্রের ব্যাস, চাঁদের ব্যাস বলেছে 3450 কিলোমিটার এবং পৃথিবী থেকে চন্দ্রের দূরত্ব দেওয়া আছে। যে উত্তল দর্পণের ফোকাস দৈর্ঘ্য এত, সেখানে চন্দ্রের ব্যাস কত হবে? তো উত্তল দর্পণে গঠিত প্রতিবিম্ব কোথায় তৈরি হবে? ফোকাসে তৈরি হবে, ফোকাস দৈর্ঘ্য দেওয়া আছে। তাহলে জিনিসটা যদি এরকম ভাবি, সোর্স,
তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি, দেখো এটাও থিটা, এটাও থিটা, এটা ডি বললাম, এটা ডি, স্মল ডি, প্রতিবিম্বের ব্যাস হচ্ছে স্মল ডি, তাহলে ডি বাই ইউ সমান চলে আসছে ডি বাই ইউ সমান চলে আসছে ডি বাই ভি। যেহেতু ফাইনাইট ডিসটেন্স দিয়েছে তাহলে এখান থেকে ভিটা বার করতে হবে। তো এখানে আমরা যদি অসীমে ধরি তাহলে ফোকাস উৎপন্ন হবে, তাহলে ভিটা বার করে নিতে হবে। ট্যান থিটা দুটো সমান করা হলো, ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি, তো এইটুকুনি হচ্ছে ইউ আর এইটুকুনি হচ্ছে ভি। তাহলে ডি সমান আসছে প্রতিবিম্বের ব্যাস, চন্দ্রের ব্যাসকে ক্যাপিটাল ডি ধরেছি আর প্রতিবিম্বের ব্যাসকে ধরেছি হচ্ছে স্মল ডি, এটা বার করতে হবে। স্মল ডি সমান আসছে আমাদের তার মানে বিভি বাই ইউ। এখন 1 বাই ভি প্লাস 1 বাই ইউ ইকুয়ালস টু 1 বাই এফ। 1 বাই ভি, সরি উত্তল দর্পণ বলেছে, কিছু না, দর্পণটা চেঞ্জ করে দিচ্ছি শুধু। তাহলে এখানে আমরা বার করে নেব। তাহলে কত কি কি দেওয়া আছে, চাঁদের দূরত্ব বলেছে, মানে ইউ বলে দিয়েছে 3.8 10⁵ কিলোমিটার, এটা ফোকাস ধরলেও চলে। আর ফোকাস দৈর্ঘ্য দিয়ে দিয়েছে 7.6 সেন্টিমিটার, এটা অনেক ছোট, সেই তুলনায় ইউটা কিন্তু অনেক বড়। তাহলে আমরা এখানে যদি বসিয়ে দিই তাহলে 1 বাই ভি প্লাস 1 বাই মাইনাস 3.8, এটাকে মিটারে নিয়ে গেলে 8 10⁻10 হবে, সমান 1 বাই 7.6। এখান থেকে ভিটা চলে আসছে প্রায় 7.6 এর কাছাকাছি, কারণ এই ভ্যালুটা অনেক বড়, এটা বড় হওয়ার জন্য এই ভি এর মানটা এফ এর কাছাকাছি হবে। তাহলে আমাদের এখানে কত চলে আসছে, ডি দেওয়া আছে কত, চন্দ্রের ব্যাস কত 3450 ইনটু কিলোমিটার আছে মানে 10⁵, ভিটা কত বেরোলো 7.6 বাই ইউটা কত দেওয়া আছে 3.8 ইনটু 10⁻10। এটা আমরা হিসাব করে উত্তরটা বার করে নেব কত আসে। মিনিট, তোমরা দেখো ব্যাপারটা বোঝা গেল কিনা। তো ওটা 7.6 কেন ধরলাম, কারণ যেহেতু চাঁদের দূরত্বটা কিলোমিটার মানে অনেক বড়, তাই ওটাকে আমরা অসীম দূরত্ব বলে ধরতে পারি। তাহলে সেই ক্ষেত্রে আমাদের প্রতিবিম্বটা ফোকাসেই তৈরি হবে, সেই জন্য ভিটা এফ এর সমান। আমাদের ক্যালকুলেশন করে উত্তর আসছে 0.069 সেন্টিমিটার। তাহলে 0.069 সেন্টিমিটার হচ্ছে প্রতিবিম্বের ব্যাস। এরপর আমরা নেক্সট প্রবলেমে যাব। 4 আর 4 এর অথবাটা করে ফেলেছি। এরপর 5 নম্বরে বলেছে ন্যান্ড গেট থেকে অ্যান্ড গেট কি করে তৈরি করবে, করে নেবে তোমরা নিজেরা। এবার চলে যাই 6 নম্বর, গ্রুপ সি। নম্বর প্রশ্ন, আর ব্যাসার্ধের একটি পাতলা গোলীয় খোলককে প্লাস কিউ পরিমাণ আধানে আহিত করা হলো। খোলকের কেন্দ্র থেকে আর দূরত্বে প্রাবল্যের মান নির্ণয় করো। গাউস উপপাদ্যের প্রয়োগ তোমরা ভিডিও ক্লাস ফলো করলে পেয়ে যাবে কিংবা বইতেও পাবে। আর লেস দেন আর ভেতরে শূন্য হবে, কারণ ফাঁপা বলেছে, পাতলা গোলীয় খোলক মানে ফাঁপা, ভেতরে কোনো আধান থাকবে না, তাহলে ভেতরে প্রাবল্য শূন্য হবে। আর বাইরে কত হবে, কিউ বাই 4πε0 r স্কয়ার, স্মল r স্কয়ার যদি বাইরে হয়। আচ্ছা, 7 অঙ্কটা আমরা করব, এটা তোমরা দেখে নেবে।
ফলো টেক্সট বুক। আচ্ছা, সাতেরটা, এ বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের, এই বলে দিয়েছে বর্গক্ষেত্র, কৌণিক বিন্দুতে 4টিতে +q আধান আছে। হলো কর্ণদ্বয়ের ছেদ বিন্দুতে প্রাবল্য আর বিভব কত? কর্ণদ্বয়ের ছেদ বিন্দুতে কর্ণদ্বয়ের এইটুকুনি দূরত্বে x ধরলাম, ছেদ বিন্দুতে বিভব, বিভবের সূত্র কি? বিভব মানে q/4πε0x ইনটু 4। চারটের জন্য বিভব স্কেলার রাশি, প্রত্যেকের জন্য বিভব বার করে যোগ করতে হয়। তাহলে কত আসছে? q/4q মানে এপসিলন 4 কেটে গেল, তাহলে 4πε4 কেটে গেছে, πε0x টা কত হবে? কর্ণটা হচ্ছে a√2 তার হাফ মানে a/√2, এটা আছে a/√2, তাহলে এটা হলো বিভব। প্রাবল্য দেখো, যদি এর জন্য ভাবি এখানে প্রাবল্য এদিকে, এর জন্য এদিকে, তাহলে ক্যান্সেল হয়ে গেল। আবার এটার জন্য এদিকে, এর জন্য এদিকে, তাহলে প্রাবল্য হবে 0, লব্ধি প্রাবল্য 0 হবে, কারণ প্রত্যেকটা কর্ণ ছেদবিন্দুতে যে কোনো বিপরীত দুটো আধানের জন্য প্রাবল্য 0 হচ্ছে, কারণ এর জন্য এদিকে আবার এটার জন্য এদিকে প্রাবল্যের মান সমান ও বিপরীতমুখী কৌণিক বিন্দুগুলোর জন্য, তাহলে একে অপরকে প্রশমিত করে দিচ্ছে, তাহলে প্রাবল্য হবে 0, প্রাবল্যের মান 0 হবে। ঠিক আছে, বিভবটা পেলাম, প্রাবল্যটা 0 হবে। অথবা এই অঙ্ক আছে, আমরা দেখব এরপর, তোমরা ঠিক করে পড়ে নেবে। সাতের অথবা দিয়েছে সি দিয়েছে 75 মাইক্রোফ্যারাড, ধারাপত্যের একটি বিভবকে 20 ভোল্ট আহিত করে, 20 ভোল্ট আহিত করে, তারপর সেটিকে 25 মাইক্রো ধারাপত্যের সঙ্গে যুক্ত করা হলো, C2 দিয়ে দিয়েছে 25 মাইক্রোফ্যারাড। আচ্ছা, প্রত্যেকটি পরিবাহীর চূড়ান্ত আধান এবং বিভব কত হবে? তাহলে দ্বিতীয়টার বিভব 0। আচ্ছা, যুক্ত করলে সাধারণ বিভব কি সূত্র? C1V1 প্লাস C2V2 বাই C1 প্লাস C2, এটা সাধারণ বিভবের সূত্র। তাহলে মানটা বসিয়ে দিলে কত আসছে? 75 ইন্টু 20 যোগ 0 বাই 75 আর 25 হলো 100, তাহলে 3 এর 4 15 হবে, 15 ভোল্ট। তাহলে প্রতিটির বিভব হবে 15 ভোল্ট, আর প্রথমটির আধান Q1 ড্যাশ হবে C1 ইন্টু V, এটা V C1 দেওয়া আছে, তাহলে 75 ইন্টু 15 মাইক্রোকুলম, এটা হিসাব করবে কত আসে। আর দ্বিতীয়টির বিভব হবে Q2 ড্যাশ মানে C2V, C2 হচ্ছে কত? 15 25 ইন্টু 15 মাইক্রোকুলম, এটা হিসাব করে উত্তরটা তোমরা লিখে নেবে। আমি আর গুণ করলাম না, গুণ করলে উত্তর তোমরা নিজেরাই করে নিতে পারবে। এরপর আমরা সমাধান করব 8 নম্বর প্রশ্ন। 0 ডিগ্রি উষ্ণতায় দুটি পরিবাহী রোধ R1 R2 এবং তাদের রোধের উষ্ণতা গুণাঙ্ক α1 α2 দেখাও যে শ্রেণী এবং সমান্তরাল সমবায় আলাদাভাবে যুক্ত করলে T উষ্ণতা বৃদ্ধিতে
করা হলে তুল্য রোধের উষ্ণতা গুণাঙ্ক হবে, এটা দিয়ে দিয়েছে, প্রমাণ করতে হবে। তো দেখো এখানে বলেছে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় রোধ R1, এটা হলো R2, আর এর গুণাঙ্কটা দিয়ে দিয়েছে উষ্ণতা গুণাঙ্ক আলফা 1, এটার আলফা 2, আর T ডিগ্রি উষ্ণতায় মনে করছি এটা রোধ হবে R1 ড্যাশ, এটা হবে R2 ড্যাশ। ঠিক আছে, তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় প্রথম শ্রেণীটা দেখি। শ্রেণীতে RS তাহলে কত হবে R1 প্লাস R2, এবং T ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় RS ড্যাশ তাহলে হবে, তাহলে R1 ড্যাশটা কত হবে R1 ইনটু 1 প্লাস আলফা 1 T, এটা হবে R2 ইনটু 1 প্লাস আলফা 2 T, এটা আসছে R1 ড্যাশ প্লাস R2 ড্যাশ। এর দুটো মান যদি বসিয়ে দিই তাহলে R1 প্লাস R2 প্লাস R1 আলফা 1 প্লাস R2 আলফা 2 বসিয়ে ব্র্যাকেট তুলে দেওয়া হলো, তাহলে এটা একটা আসছে। এখান থেকে আমরা R1 প্লাস R2 টা কমন নিলাম, 1 প্লাস R1 আলফা 1 প্লাস R2 আলফা 2 বাই R1 প্লাস R2 ইনটু T। তাহলে দেখো RS ড্যাশ চলে এলো, অতএব RS ড্যাশ ইকুয়ালস টু RS ইনটু 1 প্লাস আলফা S ইনটু T। তাহলে আলফা S এর মান কোনটা, এটা আলফা S। শ্রেণী সমবায় রোধের উষ্ণতা গুণাঙ্ক তাহলে চলে এলো, অতএব আলফা S চলে এলো কত, এটাই প্রমাণ করতে দিয়েছে R1 আলফা 1 প্লাস R2 আলফা 2 বাই R1 প্লাস R2। শ্রেণীতে আমরা করে ফেলেছি। এরপর আছে আমাদের সমান্তরাল। সমান্তরাল সমবায় এটা আবার দেখতে হবে কি আসে। সমান্তরালে RP ড্যাশ ধরলাম R1 R2 বাই R1 ড্যাশ যোগ R2 ড্যাশ। এবার RP টাকে লিখতে পারি কত, R1 R2 বাই R1 প্লাস R2 ইনটু 1 প্লাস আলফা P ইনটু T সমান R1 এর মানটা কত R1 ইনটু 1 প্লাস আলফা 1 T প্লাস R2 এর মানটা কত R2 ইনটু 1 প্লাস আলফা 2 T বাই নিচটা কত আসছে, দুটো যোগ করলে R1 প্লাস R2 প্লাস R1 আলফা 1 একটু আগে যেটা করলাম প্লাস R2 আলফা 2 ইনটু T। তো এর একটা আকার এলো। তো এখানে দেখো R1 R2 কেটে গেল, তাহলে 1 প্লাস আলফা P ইনটু T এটা কত চলে এলো R1 প্লাস R2, এই দুটো মাল্টিপ্লাই করলে 1 প্লাস আলফা 1 প্লাস আলফা 2 ইনটু T। এখানে যেহেতু আলফা খুব ক্ষুদ্র, তাই আলফা 1 আলফা 2 এর গুণটা ক্রস টার্মটাকে আমরা নগণ্য বলে ধরে নিয়েছি, মানে আলফা 1 আলফা 2 T স্কয়ার পদ থেকে বাদ দিয়েছি। এখানে কত হচ্ছে, আমি R1 প্লাস R2 টা কমন নিয়ে নিলাম, তাহলে কমন নিলে আমাদের একটা প্লাস চিহ্ন হবে, তা কমন পরে নিলেই হচ্ছে। প্লাস হবে কি না গুণই হবে, ঠিকই আছে ইনটু T বলো। এবার আমরা কি করব, তাহলে এটা করি, মুছে দিই এটা। তাহলে 1 প্লাস আলফা P ইনটু T, আমার আলফা P মানটা বার করতে হবে, মানে এটাকে 1 প্লাস সামথিং ইনটু T এর ফর্মে নিয়ে আসতে হবে। অঙ্কটা ঝামেলা আছে কিন্তু ঠিক করে করলে পারা যাবে। তো আমরা যদি ওপরটাকে ক্রস করে নিই তাহলে আসছে
R1 প্লাস R2 এখানে আসছে চারটে পদ আসছে, একটা হচ্ছে R1 আলফা 1 প্লাস R2 আলফা 2 t প্লাস R1 আলফা 2 প্লাস R2 আলফা 1 t। এখানে আসছে R1 প্লাস R2 1 R1 আলফা 1 প্লাস R2 আলফা 2। আশা করি দেখা যাচ্ছে পরিষ্কার। আমরা কি করলাম, দুটোকে গুণ করে নিলাম নরমালি একদম হিসেবে। তো বিষয় এবার এটাকে যদি এটা একটু ক্যালকুলেশনটা বোঝার আছে, আগেরটা খুব সহজ হয়েছিল শ্রেণীটা, সমান্তরালটা কোনো বইতে করে দেওয়া থাকে না, শ্রেণী সমবায়টা থাকে, তো ভালো করে দেখতে হবে। তো এখান থেকে আমরা এটাকে লিখছি 1 প্লাস R1 আলফা 1 প্লাস R2 আলফা 2 বাই R1 প্লাস R2 t প্লাস R1 আলফা 2 প্লাস R2 আলফা 1 t বাই R1 প্লাস R2। উপর থেকে আমরা R1 R2 কমন নিয়েছি, নিচেও কমন নিয়ে কেটে দিয়েছি, আর নিচটা হচ্ছে 1 প্লাস R1 আলফা 1 প্লাস R2 আলফা 2 বাই R1 প্লাস R2। তো এটা তো হচ্ছে আলফা সিরিজ, এই জিনিসটা আলফা এস। তো আমরা যদি এটাকে লিখি 1 প্লাস আলফা এস টি প্লাস R1 আলফা 2 প্লাস R2 আলফা 1 বাই R1 প্লাস R2 into t into 1 minus alpha series into t। বাড়ি লিখতে এইভাবে বাইনোমিয়াল করলে এটা 1 প্লাস আলফা এস টি, এটা উপরে উঠে গেলে 1 মাইনাস হয়ে যাবে। এবার ঘটনা যেটা, আমরা যদি মাল্টিপ্লাই করে দিলে দেখো একটা এই পদ আসবে 1 এর, এবার আলফা এস স্কয়ার পদটা বাদ, আলফা এস স্কয়ার পদটা বাদ চলে যাবে, আলফা এস এর সঙ্গে এটা গুণ করলে সেটা বাদ যাবে যেহেতু ছোট, তাহলে আলটিমেটলি 1 দিয়ে যে পদটা, এটা খুব ছোট বলে এটাকে নেগলেক্ট করলে, তাহলে আলটিমেটলি আমাদের যেটা চলে আসছে 1 প্লাস শুধুমাত্র এটা দিয়ে গুণ করলে এটা বাদ, এটা দিয়ে এটার গুণফলটা বাদ, তাহলে শুধুমাত্র কোনটা থেকে যাচ্ছে, 1টা থাকছে আর এই পদটা থাকছে, মানে 1 দিয়ে যে মাল্টিপ্লিকেশনটা সেটা থাকছে। মোট আমাদের পদ পাচ্ছি করা 3 দুগুণে 6টা, তার মানে 4টে বাদ যাচ্ছে, 4টে পদ বাদ চলে যাচ্ছে, ক্রস টার্ম গুলো বাদ, তাহলে পড়ে থাকলে এটা, এটাকেই আমরা বলছি। তাহলে আলফা পি ছিল এটা, তাহলে এটাকে আমরা লিখলাম, আমাদের আলফা পিটা চলে এলো R1 আলফা 2 প্লাস R2 আলফা 1 বাই R1 প্লাস R2। অঙ্কটা বেশ জটিল, শ্রেণী সমবায়টা সহজ ছিল, সমান্তরালটা কিন্তু বুঝে করতে হবে। আচ্ছা, নেক্সট আমরা চলে যাব পরের প্রশ্নে, তোমরা ঠিক করে দেখে নেবে, এটা করে দিয়েছি। আমরা 9 নম্বর প্রশ্নে যাব এরপর। 9 নম্বরে অ্যাম্পিয়ারের বদ্ধপদের সূত্রের সীমাবদ্ধতাটি লেখো। অ্যাম্পিয়ারের বদ্ধপদের সূত্রটি শুধুমাত্র পরিবাহী প্রবাহের ক্ষেত্রে প্রযোজ্য, সরল প্রবাহ বা শূন্য স্থানের প্রবাহের ক্ষেত্রে প্রযোজ্য নয়। বা যেমন আহিত ধারকের মধ্যে দিয়ে যে প্রবাহ ঘটে দুটো পাতের মধ্যে, সেক্ষেত্রে অ্যাম্পিয়ারের বদ্ধপদের সূত্রটি খাটে না। দীর্ঘ সলিনয়েড থিওরিটা করে নেবে। পরাচুম্বক, অয়স্চুম্বক, তিরস্চুম্বকের বৈশিষ্ট্য মধ্যে তুলনা করে নেবে, বইতেই থাকে। 11 নম্বর অঙ্ক। আচ্ছা, একটি বস্তুকে 40 সেমি বক্রতা ব্যাসার্ধের একটি অবতল দর্পণ
ও 30 সেমি বক্রদর্শকদের একটি উত্তল দর্পণের মাঝখানে স্থাপন করা হলো। তাহলে এই হচ্ছে একটা অবতল, এটা অবতল বলেছে। এর বক্রতার ব্যাসার্ধ কত দিয়েছে? প্রথমটার বক্রতার ব্যাসার্ধ 40 আর দ্বিতীয়টা বলেছে উত্তল। এটা উত্তল, এটার বক্রতার ব্যাসার্ধ দিয়েছে কত? 30। হলো, স্থাপন করা হলো ঠিক মাঝখানে, মানে মিডল পয়েন্টে। ওটা হলো বস্তু। দর্পণ দুটি পরস্পরের মুখোমুখি এবং একে অপর থেকে 50 সেন্টিমিটার দূরে অবস্থিত। এটা 50 সেন্টিমিটার দূরে অবস্থিত, মানে এইটুকুনি 25। আচ্ছা, আলোক রশ্মি প্রথমে অবতল দর্পণে পড়ে উত্তল দর্পণে পড়লো, মানে প্রথম অবতল তারপরে উত্তল। তাহলে ফার্স্ট ইমেজ এটা 1 নম্বর, এর সাপেক্ষে এদিকটা প্লাস এদিকটা মাইনাস, আর এটার সাপেক্ষে এদিকটা প্লাস এটা মাইনাস। আচ্ছা দেখি, তাহলে এইটুকুনি 25। আচ্ছা, অবতল দর্পণের সাপেক্ষে ও হচ্ছে বস্তু এবং ইউ হচ্ছে -25 সেমি, আর এটার কেন্দ্র মাইনাসের দিকেই থাকবে, তাহলে আর হচ্ছে -40 সেমি। এটাকে আমরা ভিটা বার করি, তাহলে 1/v প্লাস 1/-25 প্লাস 2/-40। তাহলে 1/v চলে এলো v1, প্রথম ইমেজ। v1টা হচ্ছে অবতল থেকে প্রথম প্রতিবিম্বের দূরত্ব v1, তাহলে এটা হচ্ছে -1/20 প্লাস 1/25। থেকে আমরা ভিটা একটু ক্যালকুলেট করে নিই, সময় নষ্ট না করে ক্যালকুলেটর সাহায্যে নিয়ে নিই। -1/20 প্লাস 1/25, সব বিম্বই হবে কারণ এটা 20 সেমি ফোকাস দূরত্ব, এটা 25 এ আছে। -100, v1 চলে এলো -100 সেন্টিমিটার। তার মানে মোটামুটি ইমেজটা তৈরি হবে কোথায়? প্রথম ইমেজ, এটা 25 হলে এর একটা যায় -100, মানে কি এর মাইনাসের দিক কোনটা? তাহলে প্রথম ইমেজ এটা। এবার অবতল যেটা প্রতিবিম্ব তৈরি করবে, উত্তল সেটাকে বস্তু ধরে নেবে। তাহলে এইটুকুনি কত? পুরোটা বেরিয়েছে 100, তাহলে এটা 50, তাহলে এইটুকুনি 50। সুতরাং এইটুকুনি করলাম, এরপর আমরা বাকিটা করব, তোমরা ঠিক করে বুঝে নাও। সুতরাং উত্তল দর্পণের সাপেক্ষে I1 হলো বস্তু। প্রথম অবতল যেটা প্রতিবিম্ব তৈরি করলো, উত্তল সেটাকে বস্তু হিসেবে ধরে নিল, তাহলে I1 হলো বস্তু। অতএব ইউ হবে কত? এর বাঁ দিকেই আছে, তাহলে -50, মাইনাসের দিকে আছে, এটা মাইনাস, এটা প্লাস এর সাপেক্ষে। এর আর কত? 8টা এদিকে, এর বক্রতার সাথে, তাহলে -30। ভিটা বার করো, v2, ফাইনাল ইমেজ কোথায় হবে? তাহলে 1/v2 প্লাস 1/-50 সমান 1/-30। তাহলে 1/v2 চলে আসছে কত? 1/50 বিয়োগ 1/30, এটা আসছে আমাদের 1500। যদি ভাবি 30 বিয়োগ 50 মানে -20/1।
1500 মানে 75, অর্থাৎ V2 হবে -75 সেন্টিমিটার। -75 সেন্টিমিটার আমাদের এলো V2 এর মান, মানে উত্তল থেকে বাঁ দিকে 75 সেমি দূরে এরকম একটা জায়গা। তাহলে অন্তিম প্রতিবিম্ব কোথায় তৈরি হবে? উত্তল দর্পণ থেকে 75 সেন্টিমিটার দূরে, ছবি অনুসারে হচ্ছে বাঁ দিকে অন্তিম প্রতিবিম্ব তৈরি হবে। তাহলে অন্তিম প্রতিবিম্ব তৈরি হবে উত্তল দর্পণ থেকে, আমরা একটা অঙ্ক মিস করে গেছি, ওটা বলতে হবে। আমরা 11তে চলে গেছি, 9 একটা অঙ্ক ছিল। হ্যাঁ আচ্ছা, আমরা একটা কোশ্চেন একটু বাদ গিয়েছি, ওটা বলে দিচ্ছি আমি, চোখে বলে রাখুন। আচ্ছা, তাহলে কি চূড়ান্ত প্রতিবিম্বের প্রকৃতি কি হবে? প্রকৃতি দর্পণের ভিতরে মানে অসৎ বিম্ব হবে। অসৎ বিম্ব তৈরি হলো, মাইনাসে এর সাপেক্ষে এদিকে আছে মানে অসৎ। আর অবস্থান কোথায় হবে? উত্তল দর্পণ থেকে 75 সেন্টিমিটার দূরে বাঁ দিকে তৈরি হবে প্রতিবিম্ব। তাহলে এই হচ্ছে আমাদের অঙ্কের সমাধান। আচ্ছা, একটা অঙ্ক আমরা বাদ দিয়েছি, 9 একটা অঙ্ক আছে, সেটা আমার চোখে পড়লো এখন। দেখো দুটোতেই অ্যাম্পিয়ার দিয়েছে, একটা সীমাবদ্ধতা দিয়েছে, একটা সূত্র দিয়েছে, ওটা আমি একটু মিস করেছি। তোমরা ক্যালকুলেশনটা দেখে নেবে, হিসেবে ভুল থাকলে সেটা আমাকে কমেন্টে জানাবে। যতটা পারা যায় করিয়ে দিচ্ছি, করতে গিয়ে ভুল হতেই পারে, ক্যালকুলেশনে ভুল হওয়ার সম্ভাবনা থাকে। 9 দেখে একটা প্রশ্ন দিয়েছে, একটি গ্যালভানোমিটারের শান্ট ব্যবহার করতে হবে। তাহলে শান্ট মানে কি? S = G/I/IG -1। কোনটা দিয়েছে? গ্যালভানোমিটারের রোধ দিয়েছে 10, কত কারেন্ট মাপতে চাইছি? 10 অ্যাম্পিয়ার, আইটা তাহলে 10। গ্যালভানোমিটার কারেন্ট কত? 1 মিলি অ্যাম্পিয়ার, মানে 10⁻³ -1। হিসাব করে নেবে কত আসছে, এটা 10 মাইনাস 10,000 10⁻⁴ -1, মানে 10 প্রায় 10⁻³ 1 মিলি ওহম, 10/10⁴ -1 1 into 10⁻³ 1.301, প্রায় 10⁻³ মানে শান্ট রয়েছে। কত জানি SC 19 না কত 21। আচ্ছা, হলো 11 অঙ্ক। 12 অঙ্কটা তোমরা ছায়া প্রকাশনীর উদাহরণে পেয়ে যাবে, দেখে নেবে। 12 অথবা থিওরি আছে, তুল্য ফোকাস দূরত্ব করে নেবে। 13 নম্বর, ইয়ং এর দ্বিরেখছিদ্র পরীক্ষায় ক্ষেত্রে কি প্রভাব পড়বে? ছিদ্র দুটির মধ্য দূরত্ব অর্ধেক করলে ঝালরের কি প্রভাব, নাকি? তো বিটা মানে কি? ল্যামডা ক্যাপিটাল D বাই D। D হলো ক্যাপিটাল D পর্দার দূরত্ব, স্মল d হলো ছিদ্রের দূরত্ব। তাহলে ছিদ্র যদি অর্ধেক করি, ডটাকে যদি অর্ধেক করি, তাহলে d থেকে যদি d/2 করি, তাহলে বিটাটা হবে, ঝালর প্রস্থ হবে দ্বিগুণ। d অর্ধেক হলে d/2 2টা উপরে চলে যাবে। আচ্ছা, ছিদ্র পর্দার দূরত্ব দ্বিগুণ করলে, d কে যদি দ্বিগুণ করি, ছিদ্র থেকে পর্দার দূরত্ব মানে ক্যাপিটাল D দ্বিগুণ করলে d বাড়লে বিটা বাড়বে, তাহলে বিটাটা হবে দ্বিগুণ। আচ্ছা, 3 নম্বর, সমগ্র পুরো ব্যবস্থাকে জলে ডোবালে, ল্যামডা ওয়াটার হবে ল্যামডা এয়ার বাই মিউ, অর্থাৎ বিটা হবে, বিটা ওয়াটার হবে বিটা এয়ার বাই মিউ, মানে ঝালর প্রস্থ কমে যাবে। জলে ডোবালে তাহলে প্রথমটা ঝালর প্রস্থ বাড়বে, পর্দা দূরত্ব বাড়ালে ঝালর প্রস্থ বাড়বে, এবং জলে ডোবালে ঝালর প্রস্থ কমে যাবে।
13 অথবা অঙ্কটা কি দিয়েছে? 13 অথবা অঙ্ক আছে। আচ্ছা, মায়োপিয়া কি ত্রুটি জানো তোমরা? মায়োপিয়া মানে আমাদের দূরবিন্দু ত্রুটি, যদি দূরের সমস্যা হয় সেটা মায়োপিয়া। আচ্ছা, চোখের ত্রুটিযুক্ত একটি ব্যক্তি 20 সেন্টিমিটার দূরে অবস্থিত বস্তুকে স্পষ্ট দেখতে পায়। চোখ থেকে 100 সেন্টিমিটার যদি বস্তু রাখতে হয় তাহলে কি লেন্স ব্যবহার করবে? তাহলে ইউ হচ্ছে 100 সেমি। প্রতিবিম্ব কোথায় তৈরি হতে হবে? 20 সেমিতে। ফোকাস দূরত্ব কত বার করব? আবার কত বার করব? 100 সেমি দূরে বস্তু রেখে দেখতে চাইছে, তাহলে কি চোখের যে লেন্স ব্যবহার করবো সে লোকটা কত দূর দেখতে পায়? 20 সেমি অবধি দেখতে পায়। এবার আমি যদি 100 সেমি দূরে রাখি দেখতে পাবে না, তাহলে লেন্স কি করবে? 100 সেমি দূরে রাখা বস্তুর প্রতিবিম্ব 20 সেমিতে সৃষ্টি করবে। এটাই হলো কাজ। আচ্ছা, তাহলে 1/v minus 1/u equals 1/f। uv সবসময় মাইনাসে বসাবে, কারণ চোখ যদি ভাবি চোখের সবসময় সামনে অবজেক্ট থাকে, তাহলে এটা প্লাস এটা মাইনাস। এই হলো চশমা, আমাদের চশমা পড়েছে, তাহলে 1/-20 প্লাস 1/100 1/a। এটা কত আসছে? 100 হলো -5 প্লাস 1, তাহলে বেরিয়ে গেল কত? 100/-4, তাহলে -25 সেন্টিমিটার। পাওয়ার হবে কত? পাওয়ার হচ্ছে 100/-25 মানে -4 ডায়াপ্টার। অবতল লেন্স, অবতল লেন্স ব্যবহার করতে হবে। মায়োপিয়া ত্রুটি, অবতল লেন্সটা ব্যবহার করতে হবে। ক্ষমতা হয়ে গেল আমাদের -4 ডায়াপ্টার, আর ফোকাল লেন্থ হলো -25 সেমি অবতল লেন্স, আর ইউভি সবসময় মাইনাসে আমরা বসাবো, এটা যেন আমাদের খেয়াল থাকে। এরপর আমরা নেক্সট প্রশ্নে চলে যাব। 14 নম্বর প্রশ্ন, পূর্ণতরঙ্গ একমুখীকারক। তোমরা আমার ভিডিও ক্লাস ফলো করবে, পেয়ে যাবে। এর ইনপুট আউটপুট বৈশিষ্ট্য লিখেছে, ডিটেলসে করে দেওয়া আছে, তোমরা দেখবে পেয়ে যাবে। পূর্ণতরঙ্গ একমুখীকরণ মানে সেমিকন্ডাক্টরের যে ভিডিও ক্লাস আছে। আচ্ছা, এনপিএন ট্রানজিস্টরের বৈশিষ্ট্য, লেখচিত্র, ফটোডায়োডের ব্যাপার প্রত্যেকটাই ভিডিও ক্লাসে পেয়ে যাবে। এগুলো খুব গুরুত্বপূর্ণ, তোমরা নিশ্চয়ই ভালো করে দেখবে। 15 নম্বর কোশ্চেন, কারশফের সূত্র এসি বর্তনীর ক্ষেত্রে প্রযোজ্য হবে কিনা? আচ্ছা, কারশফের সূত্র থেকে হুইস্টন ব্রিজের নীতি, শর্ট কোশ্চেনগুলো করবে। 15b এর অঙ্কটা দেখবে। বি থিওরি কোশ্চেনে কোনো সমস্যা হলে আমাকে বলবে। আমাকে বলেছে আগের পেজেও কয়েকটা প্রশ্ন আছে, সেটা আমি লাস্টে বলছি। 15b-তে বলেছে 30 ওহম রোধের 3টি রোধকে একটি এবিসি ত্রিভুজ তৈরি করা হলো। খুব সহজ কোশ্চেন। এটাও 30, এটাও 30, এটাও 30, এ বি সি। এসির মধ্যে তুল্য রোধ কত? এই দুটো বিন্দুর মধ্যে বার করতে হবে। তার মানে এরা দুজন শ্রেণী, মানে আমরা কি পেয়ে গেলাম? 30 30 60। ছবিটা কেমন হলো? 30 30 হলো 60, তার সঙ্গে এসিটা প্যারালাল 30, এটা এ এটা সি, তাহলে তুল্য রোধ হবে আর এসি হবে 60 গুণ 30 বাই 60 যোগ 30 মানে 1800/90 মানে 20 ওহম। আচ্ছা, অথবা অথবাই দিয়েছে অনুপ্রবাহের বেগ বার করতে হবে। এরিয়া দিয়ে দিয়েছে, এরিয়া দিয়েছে 2 × 10⁻³ সেমি স্কয়ার, এটাকে মিটার স্কয়ারে করে নেব 2 × 10⁻⁷ মিটার স্কয়ার। আচ্ছা, আই দিয়ে দিয়েছে 2 অ্যাম্পিয়ার,
ইলেকট্রন ঘনত্ব দিয়ে দিয়েছে 9 ইন্টু 10⁻28 মিটার ইনভার্স 3। তাহলে VD ইকুয়ালস টু I/N EA মিটার পার সেকেন্ডে উত্তর বেরোবে। ই এর মানটা কত 1.6 10⁻−19 কুলম্ব বসিয়ে দেবে, চলে আসবে। বিডিটা তোমরা ক্যালকুলেট করে নেবে। আচ্ছা, অথবা বি, এটা অথবা এ হলো। অথবা বি কি দিয়েছে? ই তড়িৎচালক বল আর রোধ বিশিষ্ট একটি ব্যাটারির বাহ্যিক রোধের সঙ্গে যুক্ত করা আছে। সর্বোচ্চ প্রবাহের শর্ত আর ইকুয়ালস টু স্মল আর। প্রমাণটা করে নেবে। কোন পদার্থের ক্ষেত্রে রোধের উষ্ণতা গুণাঙ্ক ঋণাত্মক হয়? অর্ধপরিবাহী বা অহমীয় পরিবাহীর ক্ষেত্রে রোধের উষ্ণতা গুণাঙ্ক ঋণাত্মক হয়। 16 কি দিয়েছে? হাইগেনের নীতি থেকে প্রতিসরণের সূত্র প্রতিষ্ঠা করো। তোমরা ভিডিও ক্লাস ফলো করবে, পেয়ে যাবে। 16 বি এর অঙ্কটা দেখি। লিখে নেবে, দিয়ে মানটা বসে করে নেবে ভিডির মানটা। 16 বি তে কি বলেছে? একটি সমতল লেন্স, এদিকটা সমতল, এদিকটা উত্তল। R1 টা হচ্ছে ইনফাইনাইট, R2 টা বার করতে হবে। ব্যাসার্ধ এটা হচ্ছে 10 সেমি, R2 দেওয়া আছে। মিউ হলো প্রতিসরণ, মিউ গ্লাস কাঁচের তৈরি ধরে নিলাম। জলে নিমজ্জিত বলে ফোকাস দূরত্ব 80 সেন্টিমিটার হলে জল। আচ্ছা, তাহলে আমরা কি জানি? লেন্স মেকার ফর্মুলা 1/f AR সমান মিউ AR মিউ G মাইনাস 1 ইন্টু 1/R1 মাইনাস 1/R2। এবার এর সেন্টারটা, এটা 2 নম্বর তলের কেন্দ্র মাইনাসে, তাহলে এটা প্লাস হয়ে যাবে। তাহলে মিউ জি বাই মিউ এআর হচ্ছে 1 মাইনাস 1 ইন্টু 1/ইনফাইনাইট প্লাস 1/10। তাহলে এটা কত আসছে এখান থেকে? জলে কত হবে? 1/f ওয়াটার সমান হবে মিউ জি বাই মিউ ওয়াটার। মিউ ওয়াটারটা হলো 4/3 বলে দিয়েছে, মাইনাস 1, এটা 1/ইনফাইনাইট প্লাস 1/10। ঠিক আছে, তো এই দুটো সমীকরণ আমাদের সমাধান করতে হবে। তাহলে এখান থেকে আমরা যদি করি, আমাদের বায়ুতে ফোকাস দৈর্ঘ্যটা সমতল লেন্সের বক্রতার সাথে এত, জলে ডোবালে ফোকাস দৈর্ঘ্য এত হয়। তাহলে লেন্সের উপাদানের প্রতিসরাঙ্ক কত? মিউ জিটা বার করতে হবে। আর জলে ফোকাস দৈর্ঘ্য মানে এটা বলে দেওয়া আছে 1/f80। জলে ফোকাস দূরত্বটা 80 বলে দেওয়া আছে। তাহলে লেন্সের উপাদানের প্রতিসরাঙ্ক কত বার করতে হবে। তাহলে এই দুটো সমীকরণ সমাধান করে আমাদের মিউ জিটা কত বার করতে হবে। তাহলে এখান থেকে আমরা যদি একটা ব্যবস্থা করি, কোন লেন্সকে এআরটা বলে দেওয়া উচিত ছিল। এআর মিডিয়ামের ফোকাল লেন্থটা বলা নেই এখানে। সমতল লেন্সের বক্রতা ব্যাসার্ধ এত, জলে ডোবালে এত, তাহলে লেন্সের উপাদানের প্রতিসরাঙ্ক কত? তাহলে এখানে মিউ এফ এআরটা যদি বলে দেওয়া থাকতো তাহলে অঙ্কটা করা যেত, কারণ এখানে দুটো আননোন চলে আসছে, এটা তো 0। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 1/f AR পাচ্ছি মিউ জি মাইনাস 1/10, আর এখান থেকে পাচ্ছি
1/80 equals to 3 mu g by 4 minus 1/10। এটা এখান থেকে ফোকাস দৈর্ঘ্যটা দেওয়া থাকা উচিত ছিল, বায়ুতে দেওয়া নেই, অঙ্কটা ইনকমপ্লিট। এফ এয়ার এর মান দেওয়া উচিত ছিল। না হলে আমরা এটা করতে পারবো না, অঙ্কটা ইনকমপ্লিট থাকলো। কারণ এখানে দুটো আননোন, মিউজিটাও আননোন, কাঁচের প্রতিসরাঙ্ক জানি কিন্তু কাঁচের তো দৈর্ঘ্য বলে দেয়নি, তাই মিউজি ধরে নিয়েছি, ঠিক আছে। এটা যদি আমাদের বলে দেওয়া থাকতো ফোকাস দূরত্বটা, ব্যাসার্ধটা খুব কাজে লাগছে না, এখানে বক্রতা ব্যাসার্ধ বলেছে শুধুমাত্র, সমতল লেন্সের বক্রতা ব্যাসার্ধ আছে, তাহলে এখানে কিছু করার নেই। এইভাবে আমাদের করতে হবে অবশ্যই। এটা বাড়িতে ফোকাস দৈর্ঘ্য, এটা মনে হচ্ছে কোনো একটা বইয়ের অঙ্ক, তোমরা দেখবে একটু খুঁজে। তাহলে আমি একটু দেখি ছায়া প্রকাশনীটা ফলো করি, ছায়া প্রকাশন অনুশীলনীতে অঙ্কটা আছে কিনা। ছায়া প্রকাশনী বইতে অঙ্কটা যদি থাকে তাহলে আমি তোমাদের কারেকশনটা করে দিচ্ছি। মনে হচ্ছে অঙ্কটা পাওয়া যাবে। থাকলে বলে দিচ্ছি, খুঁজে পেলে না তোমরা খুঁজবে, খুঁজে আমাকে জানিও অঙ্কটা পাওয়া গেল কিনা। অঙ্কটার একটা ভুল আছে, সেটা কি জিনিস বুঝতেই পারছো, কারণ একটা ভ্যালু দেওয়া থাকতে হবে। লেন্সের সমবায় সমতল লেন্সের উপাদানের প্রতিসরাঙ্ক, সমতল না খুঁজে পাওয়া যাচ্ছে না। থাক, তোমরা দেখো অঙ্কটা পাওয়া যায় কিনা, পেলে আমাকে জানাবে, কমেন্টে জানিও, আমি বলে দেবো। এটা না থাকলে কখনোই মাধ্যমের লেন্স মাধ্যমের প্রতিসরাঙ্ক বার করা যাবে না। তারপরে চলে আসি 16 অথবা। এরপর আমরা 16 অথবা অঙ্কটা করব। 16 অথবা আগের অঙ্কটার মধ্যে কি এলো যেন, f1/, একটা ইকুয়েশনটা কি এলো আগের অঙ্কটা, একটু চিন্তা করছি। 1/, এটা সমান এলো হচ্ছে μg বাই 4/3 মাইনাস 1 ইন্টু 1/∞ প্লাস 1/10। ও, এখানে তো মিউজিটাই বার করতে বলেছে, তাহলে ফার্স্ট ইকুয়েশনটা লাগছে না, এখান থেকে তোমরা মিউজিটা ক্যালকুলেট করতে পারবে। তো 1/80 সমান হলো 3 μg বাই 4 মাইনাস 1 ইন্টু 10। হ্যাঁ, এখানে চলে আসছে, তাহলে হলো 1/8 সমান 3/μg মাইনাস 1। μg চলে আসছে 4/3 গুণ 9/8, 1.5। ঠিকই আছে, অঙ্কটা ভুল নেই, ওখানে তো আমাদের ফার্স্ট ইকুয়েশনটা কাজেই লাগছে না, সেকেন্ড ইকুয়েশন থেকেই তো মিউজি চলে আসছে। আমরা একটুখানি ভাবছিলাম এফ এয়ারটা লাগবে, তো আমরা অঙ্কটা করলাম। এটা ভাবছিলাম যে কমপ্লিট হয়েছে অঙ্কটা। তাহলে এটা যে 16B এর সমাধানটা হলো, তাহলে লেন্সের 16B, লেন্সের উপাদানের প্রতিসরাঙ্ক হলো 1.5। আচ্ছা, যৌগিক অনুবীক্ষণ যন্ত্রের বিবর্ধন সূত্র কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, F4 উপর নির্ভর করে, F3 উপর নির্ভর করে, দুটো আমাদের যে লেন্স অভিনেত্র অভিলক্ষ্য তাদের মধ্যবর্তী দূরত্বের উপর নির্ভর করে। আচ্ছা, অথবা বি, দুটো
সমবর্তক আলোকক্ষের মধ্যে 45 ডিগ্রি কোণে আনত, এটা একটা সমবর্তক, এর সঙ্গে 45 ডিগ্রি কোণে দ্বিতীয়টা, এই অ্যাঙ্গেলটা বলেছে 45 ডিগ্রি। I0 তীব্রতার অসমবর্তিত আলো প্রথম সমবর্তক, এখানে একটা অসমবর্তিত, অসমবর্তিত আলোকে পাঠালাম এর তীব্রতা I0, প্রথম সমবর্তক দ্বিতীয় গিয়ে গেল, নির্গত তীব্রতা নির্ণয় হবে। দেখো এই অঙ্কগুলো আমার ভিডিও ক্লাসেও করিয়ে দেওয়া আছে, তোমরা ভালো করে দেখবে। প্রথম অসমবর্তিত থেকে সমবর্তিত হবে, তার তীব্রতা হবে I0/2, এখানে কাজে লাগলো 1/2 রুল। তাহলে অসমবর্তিত আলো যখন সমবর্তকের মধ্যে দিয়ে যায় তার তীব্রতা অর্ধেক হয়ে যায়, তাহলে তাই হলো I0/2। আর ফাইনালি এখানে কাজে লাগাতে হবে ম্যালাসের সূত্রে, এখানে তীব্রতা বললাম ধরো এখান দিয়ে যে তীব্রতা সেটা হলো I, তাহলে অন্তিম তীব্রতা হবে, এটা যদি সমবর্তিত হতো তাহলে এই রুলটা কাজে লাগতো না, তখন ম্যালাসের সূত্র কাজে লাগাতে হতো, ম্যালাসের সূত্র প্রয়োগ করছে। তাহলে I কত হবে, I0/2 cos স্কয়ার 45 ডিগ্রি, তাহলে I0/2 ইনটু 1/2 স্কয়ার মানে হাফ, মানে I0/4, তাহলে অন্তিম তীব্রতা হবে I0/4। কোন শর্তে একটি অবতল দর্পণ উত্তল দর্পণের মতো আচরণ করে আমরা জানি, যখন লেন্স মাধ্যমের পারিপার্শ্বিক মাধ্যমের প্রতিসরাঙ্কটা বেশি হয়ে যায় লেন্সের মাধ্যমের সাপেক্ষে, সেই ক্ষেত্রে উত্তল লেন্স অবতল লেন্সের মতো আচরণ করে, যখন বাহ্যিক মাধ্যমের প্রতিসরাঙ্কটা লেন্স মাধ্যমের প্রতিসরাঙ্ক অপেক্ষা বেশি হয়ে যায়। আচ্ছা, এলইডি লাইট এমিটিং ডায়োড প্রস্তুত করতে সিলিকন বা জার্মেনিয়াম ব্যবহার করা হয় না, কারণ জার্মেনিয়াম বা সিলিকনের ক্ষেত্রে যে ব্যান্ড গ্যাপের মোটামুটি কত ভ্যালু হয়, 0.67 1.12 EV। একটু আমরা হিসাব করে দেখি কেন। আমাদের ব্যান্ড গ্যাপ এনার্জি হচ্ছে 17 নম্বর, ব্যান্ড গ্যাপ এনার্জি হচ্ছে 0.67 EV। এবার তাহলে সমান 0.67, আমি একটা হিসাব করছি, ইনটু 1.6 × 10⁻19 কুলম্ব, এটা হলো জুল। তাহলে ওয়েভলেন্থটা কত হচ্ছে, hc/λ ইকুয়ালস টু 0. এনার্জি ইকুয়ালস টু hc/λ তোমরা জানো 1.6 × 10⁻19 কুলম্ব। এখান থেকে আমরা ল্যামডাটা বার করি, কত আসে দেখি। তাহলে ল্যামডার ভ্যালুটা কত আসবে সেটা আমরা দেখে নিই। এই ল্যামডাটা যদি দৃশ্যমান আলোর মধ্যে হয় তাহলেই আমরা এটা ব্যবহার করতে পারবো। তাহলে ল্যামডা সমান কত হচ্ছে, h 6.625 10⁻34, c হচ্ছে 3 × 10⁸ ডিভাইডেড বাই এই ভ্যালুটা 0.67 × 1.6 10⁻19, এটা আসছে আমাদের 18,540 অ্যাংস্ট্রম। এটা কখনোই দৃশ্যমান তরঙ্গ দৈর্ঘ্য নয়। সিলিকন এবং জার্মেনিয়াম তুমি যাদের ক্ষেত্রে এই ল্যামডা ক্যালকুলেট করবে সেটা দৃশ্যমান তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে হবে না। দৃশ্যমান তরঙ্গ দৈর্ঘ্য না হলে সেটা দিয়ে লাইট এমিটিং ডায়োড আমরা তৈরি করতে পারবো না। তাহলে এদের ক্ষেত্রে যে ব্যান্ড গ্যাপ এনার্জি, সেই এনার্জির সমতুল্য যে তরঙ্গ দৈর্ঘ্য সেটা দৃশ্যমান অঞ্চল মানে 4000 থেকে 7000 অ্যাংস্ট্রমের মধ্যে নয়, তাই আমরা এই ক্ষেত্রে সিলিকন বা জার্মেনিয়াম ব্যবহার করতে পারবো না। ট্রানজিস্টরের ভূমিকে পাতলা এবং হালকা মাত্রার ডোপিং কেন করা হয়? কারণ
এমিটার থেকে যখন মুখ্য বাহক ভূমি অতিক্রম করে কালেক্টরে পৌঁছবে বেসকে অতিক্রম করে, যাতে ভূমিতে খুব কম পরিমাণ রিকম্বিনেশন হয় বা সংমিশ্রণ হয়, ফলে আইবির মানটা কম হবে। বেশিরভাগটাই কালেক্টরে পৌঁছক সেটা আমরা চাই। তাই এমিটার থেকে যখন বেস অতিক্রম করে কালেক্টরে পৌঁছয়, যাতে বেসে কম মাত্রায় প্রশমিত হয় মুখ্য বাহকগুলি, কারণ এমিটার যদি পি টাইপ হয়, বেস হবে এন টাইপ, তাহলে হোলগুলো ইলেকট্রন দ্বারা আংশিক প্রশমিত হয়ে বাকিটা পৌঁছবে কালেক্টরে। তো সেই জন্য কম মাত্রায় ডোপিং এবং আমার এটা খুব ভূমিটা শুরু করা হয়, যাতে কম মাত্রায় ওখানে আমাদের রিকম্বিনেশন হয়, আমার নষ্ট হয় মুখ্য বাহকগুলি। আচ্ছা, পটিতত্ত্বের সাহায্যে তুলনা করবে। এরপর এমসিকিউ পার্ট আছে। এমসিকিউগুলো হ্যাঁ এগুলো তোমরা দেখবে, আর যে প্রশ্নগুলো পারবে না সেটা আমায় জানাবে। তো আমি চলে যাচ্ছি SC12-এর কয়েকটা জায়গা। 8-এর অথবা, এটা তোমাদের একজন জানিয়েছ, এটা বলে দেওয়ার জন্য। SC12 আগের দিন মডেল যেটা করিয়েছি, আটের অথবাটা তোমরা বলেছো করানো হয়নি, এটা বুঝিয়ে দিচ্ছি। উষ্ণতার সঙ্গে রোধাঙ্কের পরিবর্তনের ওহমীয় পরিবাহীর ক্ষেত্রে কেমন হবে? তো আমরা জানি রো টি ইকুয়ালস টু রো 0 1 প্লাস আলফা ড্যাশ ইনটু টি। এখানে আলফাটা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, আলফা ড্যাশটা হচ্ছে রোধের উষ্ণতা গুণাঙ্ক। দুটো আলফা বলে দুটো নাম আলাদা দিয়েছি। রোধের উষ্ণতা গুণাঙ্ক। তাহলে এটাকে যদি গ্রাফিক্যালি আমরা ভাবি, এদিকে রো টি, এদিকে রো, এদিকে টি, তা টি যখন 0 তাহলে রো এর ভ্যালুটা রো 0, তারপর এটা বাড়তে থাকবে এইভাবে। তাহলে উষ্ণতার সাথে রোধাঙ্কের পরিবর্তনের লেখচিত্র আমরা পেয়ে গেলাম। আর ছিল কি? নষ্ট ভোল্ট কাকে বলে? আভ্যন্তরীণ রোধে যে বিভব পতন তাকে নষ্ট ভোল্ট বলে, তোমরা জানো। আর আভ্যন্তরীণ রোধের মান কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? পয়েন্টগুলো লিখে নাও। আভ্যন্তরীণ রোধ 1 নম্বর, তড়িৎদ্বার দুটির দূরত্ব বৃদ্ধিতে বৃদ্ধি পায়। ঠিক আছে, তড়িৎদ্বারগুলো যদি দূরত্ব আমরা বাড়াই, ছবিটা আসছে, হ্যাঁ। 2 নম্বর পয়েন্ট, সক্রিয় তরল মানে কোষের মধ্যে যে পদার্থটা থাকে কেমিক্যালটা, তার সক্রিয় তরল বলে। সক্রিয় তরলের তড়িৎদ্বারের নিমজ্জিত অংশ নিমজ্জিত অংশের ক্ষেত্রফল বৃদ্ধি পেলে হ্রাস পায়। আর 3 নম্বর, সক্রিয় তরলের পরিবাহিতা বৃদ্ধি পেলে হ্রাস পায়। এই হচ্ছে আমাদের 3টে পয়েন্ট। এই 3টে পয়েন্টই হচ্ছে আভ্যন্তরীণ রোধ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। তো এই প্রশ্নগুলো ছিল। আর ছিল হচ্ছে SC12-এ
এগুলো তো হলো 8-এরটা করিয়ে দিলাম। এমসিকিউ এর বলেছিল হচ্ছে 1, 7 আর 12 পারোনি, একজন জানিয়েছ। তোমরা জানাবে, আমি প্রত্যেকটা করিয়ে দেওয়ার চেষ্টা করব। এমসিকিউ এর এক একটা হচ্ছে দেখো বলেছে দুটি ধাতবগুলো স্পর্শ আছে, স্পর্শ আছে মানে বিভব ধ্রুবক। বিভব v1 সমান v2, আর v মানে হচ্ছে q বাই r, তাহলে q1 বাই r1 সমান q2 বাই r2। বিভব যদি সমান হয় তাহলে q1 বাই r1 সমান q2, এবার q মানে কত, সিগমা ইনটু 4 বাই r1 স্কয়ার বাই r1 সমান সিগমা 2 ইনটু 4 বাই r2 স্কয়ার বাই r2, তাহলে হয়ে গেল কত, সিগমা 1 r1 সমান সিগমা 2 r2। অপশন এ, একের অপশন এ। তারপরে হচ্ছে কত বলেছিলে, 7-এরটা। 7 নম্বর এমসিকিউ বলেছে একটি আহিত কণা ভি বেগে বি চুম্বক ক্ষেত্রের মধ্যে দিয়ে যাচ্ছে, আহিত কণার উপর ক্রিয়াশীল বল কখন শূন্য হবে? আমরা কি জানি, F সমান কিউ ভি ক্রস ভি। তাহলে ভি যদি প্যারালাল বি হয় তবে ফোর্স 0, সমান্তরাল হলে মানে অপশন ডি শূন্য হবে। 7-এরটা হচ্ছে অপশন ডি, শূন্য হবে যখন তারা চুম্বক ক্ষেত্র ভি প্যারালাল ডি, ভি আর ভি সমান্তরাল হলে। আচ্ছা, পরম শূন্য উষ্ণতায় কোনো বিশুদ্ধ অর্ধপরিবাহী রোধ কত? পরম শূন্য উষ্ণতায় বিশুদ্ধ অর্ধপরিবাহী অন্তরকের মতো কাজ করে। অন্তরক মানে হচ্ছে কোনো কারেন্ট যাবে না, তাহলে রোধ অসীম। তাহলে 12 নম্বর এমসিকিউ হচ্ছে অসীম, অসীম রোধ। অসীমটা অপশনে কততে আছে, বি। ঠিক আছে, তাহলে আমি তোমাদের যেটা SC 12 যে কটা প্রশ্ন বাকি ছিল করিয়ে দিলাম, আর SC 21 এর পেজের এমসিকিউ এসিকিউ গুলো তোমরা করবে। যেটা পারবেন আমাকে জানাবে, আমি পরবর্তী ভিডিও ক্লাসে সেটা করে দেবো। ঠিক আছে, আজকের ক্লাস এখানেই শেষ করছি। তোমরা ভালো করে দেখতে থাকো এবং টেস্ট পেপারটা অবশ্যই ভালো করে ফলো করো এবং প্র্যাকটিস করে যাও যেগুলো করাচ্ছি। অনেক ভালো ভালো প্রশ্ন করাচ্ছি, তোমরা দেখতে থাকো। ঠিক আছে, আজকে এখানেই আলোচনা শেষ করলাম।